নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, বিগত কয়েক বছরের বাংলাদেশের ইতিহাস আমরা সবাই জানি। জুলাই সংগ্রাম, জুলাই অভ্যুত্থান নামে একটি জুলাই জঙ্গিপনা কায়েম করে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একটা সরকার টুপ করে বসেছিল বাংলাদেশে, এবং তারপরে বাংলার ভাগ্যাকাশে মানুষের জনজীবনে যে কি দুর্ভোগ দুর্দশা এসেছে আমরা দেখেছি। তো সরকার ভালো মন্দ কি করেছে সেটা তো আমরা সবাই জানি। আমি সেটা রিহাস করতে যাব না, বাট আমরা দেখেছি বাংলাদেশে কি পরিমাণে মব ভায়োলেন্স হয়েছে। প্রধানত এই মব ভায়োলেন্সকে হিন্দুদের বা সংখ্যালঘুদের ওপর টার্গেট করে হয়েছিল, কিন্তু মব ভায়োলেন্সের শিকার শুধু সংখ্যালঘুরাই হয়নি। ইয়েস, সংখ্যাগুরু সমাজের মধ্যে সংখ্যালঘু যারা আছে তারাও শিকার হয়েছে সেই মব ভায়োলেন্সের। সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক গণতান্ত্রিক প্রতিষ্ঠান, মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধের চেতনাধারী যেসব ব্যক্তি প্রতিষ্ঠান আছে, একে একে সবাই মবের শিকার হয়েছে। আপনারা দেখেছেন বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র বা ইসলাম কায়েম করার জন্য বাংলাদেশের পথে প্রান্তরে আমাদের যে গৌরবান্বিত ইতিহাস, ঐতিহ্য, ভাস্কর্য, এগুলি ধুলায় মিশিয়ে দিয়েছে, পুড়িয়ে ফেলেছে, গুঁড়িয়ে দিয়েছে। মত প্রকাশের স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করার জন্য তারা প্রথম আলো, ডেইলি স্টারে হামলা চালিয়েছে। বাংলাদেশের সাংস্কৃতিক অগ্রযাত্রাকে নস্যাৎ করার জন্য তারা উদীচী ছায়ানটে আক্রমণ করেছে। আর সংখ্যালঘুদের কথা তো বলাই বাহুল্য। তো এরই প্রেক্ষাপটে হৃদয়চন্দ্র মণ্ডল পিএইচডি, উনি এই পুরা জিনিসটাকে একটা কম্পাইল করেছেন এবং বিভিন্ন এই সংঘটিত যেই অপরাধগুলি হয়েছে, বিশেষ করে মব ভায়োলেন্স বাংলাদেশে, সেই জিনিসগুলি নিয়ে আই উড সে দিস ইজ এ ইন্ডাইটমেন্ট অন দি লাস্ট 2 years অফ গভর্নেন্স অফ ডক্টর মোহাম্মদ ইউনুস। এবং তিনি একটি বই লিখেছেন, এই বইটা আপনারা দেখতে পাচ্ছেন, মব ভায়োলেন্স ইন বাংলাদেশ, কজেস, ডাইনামিক্স অ্যান্ড রিফর্ম পাথওয়েজ। সো ডক্টর হৃদয় মণ্ডল আমাদের সাথে উপস্থিত আছে। আই এম ভেরি প্রাউড টু হ্যাভ হিম অন মাই চ্যানেল অ্যান্ড উই উইল ডিসকাস the mob violence, এবং this is like a 400-page book, and he chronicled a lot of things, and just not like reporting, he dissected, analyzed the root cause of it and how to solve this problem, because we never thought that Bangladesh could do this kind of thing. Bangladesh could go this way. এখন আমরা সবসময় বলি যে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা খুব কঠিন, তাই না? স্বাধীনতাকে রক্ষা করতে হয়। আমরা কিন্তু বিগত 54-55 বছর একদিনও ভাবিনি। আমরা ভাবছি 1971 বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, বাস আমরা একটা সুন্দর দেশ পাইলাম, আমাদের আর কিছু করার দরকার নাই। কিন্তু এই গত 2টি বছর আমাদেরকে দেখিয়ে দিল যে স্বাধীনতা অর্জন আমরা 9 মাসে করেছি, কিন্তু গত 54 বছর ধরে সেই স্বাধীনতাকে ধ্বংস করার জন্য ভিতর থেকে একটা রাষ্ট্রযন্ত্রকে কুরে কুরে খাচ্ছিল একটি গ্রুপ, এবং সেইটার ম্যানিফেস্টেশন হয়েছে জুলাই জঙ্গিপনার মাধ্যমে, সেই 5ই আগস্টের মাধ্যমে। এবং আজকে এই প্রেক্ষাপটে আমি ডক্টর হৃদয় মণ্ডলের সাথে আলাপ করব। আচ্ছা, এই বইটি আপনি লিখেছেন, অত্যন্ত যুগোপযোগী একটা বই, এবং এই বইটা থেকে আমরা কি জানতে পারি, কি শিখতে পারি? আসলে থ্যাংক ইউ মিস্টার প্রদীপ দাস আমাকে আপনার চ্যানেলে ইনভাইট করার জন্য। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। আসলে
এই বইটা আপনার নাম দেখলে বুঝতে পারবেন, মব ভায়োলেন্স ইন বাংলাদেশ, কজেস, ডাইনামিক্স অ্যান্ড রিফর্ম পাথওয়ে। সো আপনি যে বললেন গত 1.5 বছর ধরে বাংলাদেশে যে মব ভায়োলেন্স হচ্ছে, এই বইয়ের মধ্যে আপনি অলমোস্ট 100 ঘটনা পাবেন মাইনরিটি নিয়ে, ব্লাসামি নিয়ে, তারপরে অন্যান্য যত অ্যাটাক, সায়ানটের উপরে অ্যাটাক হয়েছে, প্রথম আলোর উপরে অ্যাটাক হয়েছে, তারপরে আপনার ডেইলি স্টারের উপরে, উদিচির উপরে, সে সব ঘটনা এই বইয়ের মধ্যে আছে। বাউলদের উপরে অ্যাটাক হয়েছে, তারপরে আপনার সুফি শাহী হযরত শাহজালাল, হযরত শাহপুরান মাজারের উপরে অ্যাটাক হয়েছে। সো এই বইয়ের মধ্যে আপনি সব ঘটনাগুলো পাবেন। এবং শুধু শুধু যে আমার মন থেকে, আপনারা জানেন আমরা সবাই বিদেশে থাকি, তারপরে মন থাকে বাংলাদেশে, তাই এই উদ্দেশ্যে বাইরে থেকে আমার অত্যন্ত খারাপ লাগছিল যে এই ঘটনা হচ্ছে বাংলাদেশে, আমরা এখান থেকে কি করতে পারি। এই বইটা আসলে টোটালি একাডেমিক, এডুকেশনাল পারপাস, যাতে সবাই জানতে পারে যে বইটা পড়ে এবং এখান থেকে উত্তরণের কি উপায় আছে আমাদের। এই বইটা ইংরেজিতে লেখা, আপনারা দেখেন, ভেরি নাইসলি প্রেজেন্টেড একটা বুক। এটা অ্যামাজনে আপনারা পাবেন। এই বইটার টাইটেল সার্চ করলেই পাইবেন, মব ভায়োলেন্স ইন বাংলাদেশ, কজেস, ডাইনামিক্স অ্যান্ড রিফর্ম পাথওয়েজ। যারা নাকি এটা, এবং ইংরেজিতে, সো দিস ইজ ফর পিপল যারা নাকি যাদের ডকুমেন্টেশন প্রয়োজন হয় যে বাংলাদেশে কি ঘটেছে না ঘটেছে। এই ডক্টর মণ্ডলের এই বইটি খুব পুঙ্খানুপুঙ্খভাবে, মানে কিছু স্পেসিফিক ঘটনাকে নিয়ে সেই ঘটনার আদ্যপান্ত তিনি বিশ্লেষণ করেছেন। হোয়াট মোটিভেটেড ইউ টু রাইট দিস বুক? অ্যান্ড দিস ইজ এ ভেরি লেবারাস ওয়ার্ক, অ্যান্ড ইউ আর লিভিং ইন দি Western country, in Canada, and people are busy here. And what made you to take your precious time and do something for the, especially documenting these things? And for I'm saying that this is a service to at least to the minority community in Bangladesh and those who love freedom, who love democracy and who want to live peacefully. তাদের প্রতি আমি মনে করি যে এটা একটা আপনার একটা গুড সার্ভিস। আসলে সত্যিকার অর্থে গত ডিসেম্বর মাসে, আমি এই বইটা গত জানুয়ারি, 1 বছর আগে থেকে লেখা শুরু করি, কিন্তু গত ডিসেম্বরে যখন দীপুকে মেরে তার লাশটা গাছের উপরে ঝুলিয়ে আগুন দিয়ে ধরে দেওয়া হয়, এই জিনিসটা আমি আর সহ্য করতে পারি নাই। তখনই আমার মনে হয়েছে যে আমার এই বুকটাকে আমার তাড়াতাড়ি শেষ করতে হবে। তার উপরে আর একটা ঘটনা, যে বঙ্গবন্ধু, আপনারা সবাই জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি, যখন তার যত আপনার স্ট্যাচু আছে সমগ্র বাংলাদেশে, তার বঙ্গবন্ধু 32 নম্বরে যখন ভাঙচুর করা হয়, তার বাড়ি কয়েকবার ভাঙচুর করা হয়, মব ভায়োলেন্স, গভর্নমেন্ট কোনো কথা বলে না, গভর্নমেন্ট ক্রেন নিয়ে এসে তার বাড়ি ভাঙা হয় কয়েকবার। একটা বাড়ি আপনি কয়বার ভাঙতে পারেন, কিন্তু কোনো প্রশাসন, আর্মি থেকে, প্রশাসন থেকে কেউ এর বিরোধিতা, এর ইয়া করতে আসে না। তখনই আমার মনে হলো যে আমার কিছু একটা, আই নিড টু ডু সামথিং। আচ্ছা, এই যে আপনি এই বইয়ের মধ্যে অনেক কিছু তুলে ধরেছেন, তো আমরা আপনার মুখ থেকেই শুনতে চাই যে এই যে মব ভায়োলেন্সটা হলো, আমরা তো জানি যে বাঙালি মানুষ সহিষ্ণু মানুষ, খুব বেশি ভায়োলেন্সে জড়িত না, এই ধরনের একটা আমাদের একটা ধারণা ছিল। কিন্তু আমাদের এই ধারণাটা নিশ্চয়ই এই জুলাই জঙ্গিপনার পরে পরিবর্তন হয়েছে, তাই না? তো আপনি মনে করেন যে এই যে আমরা যেটাকে আমরা গুপ্ত বলি আর কি, গুপ্ত রাজনীতি চলেছে, কিন্তু আমরা মানে মনে করেছি বাংলাদেশে সবকিছু হাঙ্কে ডরি, সবকিছু ভালো আছে, আমরা প্রতিবেশীর প্রতি সহনশীল, পরস্পরের প্রতি আমাদের
অতিথি পরায়ণতা অনেক বেশি, এরকম ভালোবাসা অনেক বেশি, হৃদ্যতা অনেক বেশি, কিন্তু আমরা দেখেছি যে ওইগুলি শুধু ফাসাদ, যে সামনের একটা একটা পর্দার অন্তরালে সেই গুপ্ত রাজনীতিটা আমরা প্রকাশ্যে দেখেছি, তাই না? তো এইটার কারণটা কি কারণে এরকম হইল? আসলে আপনারা সব জানেন যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, সেখানে মাইনরিটিদের কথা বলার কোনো সুযোগ নাই। তাদের জমি আওয়ামী লীগের নাম করে তাদের জমি দখল করা হচ্ছে, তাদের দোকানপাট ভাঙচুর হচ্ছে, তাদের সবকিছু সর্বোচ্চ নিঃস্ব হয়ে যাচ্ছে। ইভেন মেয়েদেরকেও নিয়ে যাওয়া হচ্ছে, রাজ্য এবং রাজত্ব একই সাথে। এবং রংপুরের একটা ঘটনা আপনারা জানেন, ওখানে লালমনিরহাট রংপুরে যেভাবে বাবা এবং ছেলেকে তাদের দোকানে চুল কাটতে গিয়ে তাদের যেভাবে অত্যাচার করা হয়েছে, তাদের উপরে অমানবিক নির্যাতন, কোনো ইস্যু না থেকে ইসলাম ধর্মকে ব্যবহার করে এই কাজগুলো একটা গ্রুপ মানে ধর্মের নামে তারা এই যারা নাকি ধার্মিক, যারা প্রকৃত ধার্মিকরা তো এটা করতে পারে না, তাই না? অবশ্যই, যেটা জিহাদ তৌহিদি জনতা নামে যে অ্যাটাক করছে, এখানে কেউ অ্যাটাক করলে কেউ দেখাচ্ছে, সবাই ভিডিও করতেছে, ছবি তুলতেছে, কিন্তু কেউ এটাকে বন্ধ করার মতো কেউ সাহস করে আগে আসছে না। মানে সাহস করে আগে আসতেছে না, নাকি তারা পুলকিত বোধ করে যে একজন মানে বেসিক্যালি টার্গেটেড কারা, একটা কমন শত্রু, যেমন একটা সাংস্কৃতিক কর্মী, একজন নাস্তিক, একজন ব্লগার, একজন লেখক, একজন মাইনরিটি, মানে সেই মানুষগুলি আগায় না আসার কারণটা কি? তারা কি মনে করেন ভয়ে আসতেছে না, নাকি তারাও মনে করে যে এটা আমার কাজ না, বা যা হচ্ছে ভালোই হচ্ছে? তারা অনেকে মনে করতেছে তাদের একটা মৌন সাপোর্ট আছে ওখানে, দূর থেকে তারা দেখে তারা মনে করতেছে যে হোক, আরেকটু ঘটুক, তারপরে সবকিছু শেষ হওয়ার পরে ইভেন পুলিশ আসে, সবকিছু ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, পুলিশ তারপরে এসে উপস্থিত হয়। তো মানুষের মনেও একই রকম জিনিস তাদের মনে হচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এর মধ্যে যে ভালো মানুষ নাই সেটা আমি বলবো না, যে অবশ্যই দেওয়ার অনেক ভালো লোক আছে, কিন্তু তাদের নিজেদেরকে যদি নিজেরা অ্যাটাক হয়, এই জন্য তারা কেউ আগে আসে না। এরকম অনেক লোক আছে, কিন্তু তারা সামনে আসতেছে না। তারা আসতে পারে, কিন্তু তাদের সংখ্যা এত দিনে দিনে কমে যাচ্ছে, যার ফলে তারা আছে না যে চাচা আপন প্রাণ বাঁচা, কিন্তু সেই ব্যক্তিটি যখন আক্রান্ত হবে তখন তো তাকে আর তার জন্য কেউ আসবে না, তখন তো এইভাবে তো আস্তে আস্তে সবাই শেষ। আর আজকাল যে আপনারা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া আছে, কোনো কিছু ঘটনা হলে এটাকে অনেক বড় করে লেখা হয়, কিন্তু জিনিসটা সব দিকে পৌঁছে যায়। হঠাৎ করে দেখা যাবে যে শুক্রবার নামাজ পড়েই এসে অ্যাটাক শুরু করে। তো এই জিনিসটা তো আমরা তো ধর্ম তো কাউকে বলে নাই যে কাউকে অ্যাটাক করো। ওকে, একটা লোক সে যত অন্যায় করুক তার বিচার পাওয়ার অধিকার আছে। সে যত অন্যায় করুক, আমি যত খারাপ হই, আমাকে আইনের হাতে তুলে দেন, আমাকে আইনের হাতে তুলে দিয়ে আমাকে শাস্তি দেন, অভিযোগ দায়ের করতে, অভিযোগ যদি সত্যি থাকে। কিন্তু মবের কি অভিযোগ আছে? মব তো তারা নিজেরাই এই জাজ, জুরি এন্ড দি এক্সিকিউটিভ, আমরা নিজেদের হাতে তুলে নিতে পারি না। এটা তো ঠিক না আমাদের। এটা মানুষ, আমরা কত দূর পর্যায়ে চলে গেলে আমরা আইন নিজের হাতে তুলে নিয়ে অমানসিক মানুষ পর্যায়ে পড়ে আমরা পশুর চেয়ে দিনে খারাপ হয়ে যাচ্ছি। সো এইভাবে তো আমাদের, আর সবচেয়ে বেশি এই অপরাধের শিকার হচ্ছে নিরীহ জনগণ, মাইনরিটি গ্রুপ। দেখছেন বুদ্ধিস্ট অ্যাটাক হচ্ছে, খ্রিস্টান চার্চের উপরে অ্যাটাক হচ্ছে। সো ইভেন যারা সংস্কৃতি মনা কর্মীরা আছে তাদের উপরে, তারা ভালো মতো যায়, বাইরে কথা বলতে পারছে না, সবার সামনে তারা লুকিয়ে থাকছে। ওকে, আওয়ামী লীগ অন্যায় করছে, কিন্তু আওয়ামী লীগের যারা অন্যায় করছে তাদের শাস্তি হোক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু সবাইকে এই আওয়ামী নাম শুনলেই তার উপরে আপনি গিয়ে ঝাঁপিয়ে পড়বেন, তাকে হত্যা করবেন,
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখছেন অনেক টিচারদের জোর করে তাদের রিজাইন করানো হচ্ছে। তা এটা তো ঠিক না, এটা তো আমরা করতে পারি না। আমরা এইভাবে নতুন প্রজন্ম আমাদের কাছ থেকে কি শিখবে যদি আমরা? কিন্তু সবাই আবার বলবে যে না, আমি ভালো মানুষ, আমি এটা করি নাই, ওটা করি নাই। কিন্তু ওই গুপ্ত মানে অনেকটাই আর কি, যে তারা ওই মবের মধ্যে মিশে গিয়ে ভালো মানুষটাও কিন্তু সেই মবে মানে তার মব প্রবৃত্তিটা প্রকাশ করে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভদ্রলোক হিসাবেই জানতাম, তাই না? ভাবছিলাম যে বাংলাদেশে তিনি বিশাল একটা শান্তি প্রতিষ্ঠা করে ফেলবেন। কিন্তু শান্তিতে নোবেল পাওয়া একটা মানুষ এত জঘন্য হইতে পারে, এটা কি আপনি ভাবতে পারেন? সুতরাং আপনি কাকে মানে জেন্টলম্যান বলবেন, কাকে ভালো মানুষ বলবেন? আসলে আমাদের অনেক আশা ছিল, ওকে ডক্টর ইউনূস দেশে আসছে, হয়তো দেশের নতুন একটা ব্যবস্থা করবেন, আওয়ামী লীগের চেয়ে ভালো কিছু করবেন। কিন্তু এখন আওয়ামী লীগের চেয়ে যদি খারাপ কিছু করেন, তো আওয়ামী লীগই ভালো ছিল, সেটা মানুষ তো বলতেছে। কিন্তু এখন আওয়ামী লীগই ভালো ছিল, তার চেয়ে ভালো কিছু করে আমাদের আশা ছিল। তিনি বিশ্বে সে বলছে যে বিশ্ব থেকে আওয়ামী লীগ শত কোটি টাকা পাচার করছে, ওগুলা সব দেশে এসেই নিয়ে আসবে। কিন্তু আমরা তো দেখলাম যে সে একটা টাকাও বিদেশ থেকে আনতে পারলো না। আর দেশের অর্থনীতিকে চাঙ্গা করবে, কিন্তু অর্থনীতিকে দেশ থেকে তিনি বলছেন যে আমাদের 32 বিলিয়ন আমাদের রিজার্ভ আসে, কিন্তু মানুষ এই জিনিসটা বুঝে না যে 32 বিলিয়ন ডলার কোথা থেকে আসলো। আমরা বাইরের রেমিটেন্স আসতেছে, আর দেশের কোনো এক্সপোর্ট মানে ইম্পোর্ট নাই, কলকবজা যন্ত্রপাতি কিনছেন না, লোকজন কিনছে না, ওই টাকাটাই দেশের ভিতরে রয়ে গেছে। এটা আর্টিফিশিয়ালি দেখানো হচ্ছে যে এটা এত ইকোনমি। আসলে আমরা জানি যে আসলে কি অবস্থায় আছে। এখন তারেক রহমান আছেন, উনি ভালো করে বলতে পারবেন যে দেশের ইকোনমি রিয়ালি কি অবস্থায়, কি 30 লক্ষ নতুন বেকার, 700 গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ, এই হচ্ছে ইকোনমির অবস্থা। তো এই পর্যায়ে আমরা এই যে গত 12ই ফেব্রুয়ারি 2026 একটা নির্বাচন হলো বাংলাদেশে, জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে আমরা দেখেছিলাম যে জামাতে ইসলামী এবং ইসলামিস্টদের জয়কার অবস্থা, কিন্তু সামহাও মানে বাতাসটা ঘুরে গেছে। কিভাবে হয়েছে আমি জানি না। কেউ বলছে কারচুপি হয়েছে, কেউ বলছে নারীরা জেগে উঠেছে। তো এই যে বিএনপির মানে ক্ষমতায় আরোহণ, তারেক জিয়ার দেশে প্রত্যাবর্তন, এবং এই যে বিএনপি এখন বলছে শেখ হাসিনাকে শাস্তি ভোগ করতে হবে। আমরা তো জানি তারেক জিয়াও শাস্তি পেয়েছিল। তারেক জিয়া কি শাস্তি ভোগ করেছিল? মানে এই পর্যায়ে আপনার রাজনৈতিক এই ডাইনামিক্সটা আপনি কিভাবে দেখতেছেন বাংলাদেশে? থ্যাংক ইউ, ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন। সো তারেক জিয়া, দেখেন ইলেকশন হলো 12 তারিখে, আমরা সবাই জানি। তো আমি ইলেকশনে একটা পক্ষ আপনি মনে করবেন যে মাইনরিটিদের জন্য তারা সবাই কিন্তু এবার বিএনপিকে ভোট দিয়েছে, এটা আমার বিশ্বাস। কারণ তারা তো জামাতকে ভোট দিতে পারে না, মানে সার্ভাইভাল ওয়াজ এট স্টেক। তারা এখন মনে করছে যে আমরা যদি বিএনপিকে ভোট দেই তাহলে আমরা মোস্ট সেফেস্ট ইন বাংলাদেশ। ওই ভয়তে যেটাই বলেন, কেউ ভয়তেও দিয়েছে অথবা কেউ ইচ্ছা করেও দিয়েছে, কিন্তু সবাই বিএনপিকে ভোট দিয়েছে। এখন তারেক রহমান তো জামাতের চেয়ে তো 1000 গুণ ভালো, এটা আমিও মনে করি, আপনিও মনে করেন। কিন্তু আমার প্রথম কথা হচ্ছে তারেক রহমানের কাছে যে আপনারা প্রথমে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার এটাকে কন্ট্রোল করেন, মব ভায়োলেন্সটাকে কন্ট্রোল করেন। মব ভায়োলেন্সকে প্রথমত কন্ট্রোল না করতে পারলে আমাদের ভবিষ্যৎ অত্যন্ত। স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছে যে মব আর চলবে না। এখন আগের স্বরাষ্ট্রমন্ত্রী তো উপদেষ্টা তো অনেকবার বলেছে মব চলবে না, কিন্তু তারপরে দেখা যায় যে মব সে বলে, পরে যখন মব হয়ে যায় তারপরে পুলিশ পাঠায়। সো আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও এক সময় মবের শিকার হয়ে ইন্ডিয়াতে ছিলেন, অনেক বছর লুকিয়ে ছিলেন। আমি মনে করি তার নিজেরও উচিত এখন আসলে
তিনি যে বিদেশে ইন্ডিয়াতে গিয়েছিলেন এইটা নিয়ে তার ইনভেস্টিগেশন করা উচিত। কি ঘটেছিল আপনার নিজের, আপনি একজন ভুক্তভোগী, আপনার কাছে আমার অনুরোধ আপনি বাংলাদেশের মবকে আপনি কন্ট্রোল করেন। সেটাই তো। যাই হোক, এই যে বইটা অ্যামাজনে আপনারা পাবেন, এটা 3টা ভার্সন আছে বইটার। একটা আপনারা ইবুক আছে, ইবুকে আপনারা পড়তে পারেন ডাউনলোড করে অ্যামাজনে, ওটা মাত্র $5। আর আমাদের যারা ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু আছেন তাদের জন্য আমি অ্যামাজন ইন্ডিয়াতে যদি আপনারা যান, অ্যামাজন ইন্ডিয়াতে ওই টাকা আপনি 300 রুপিতে পাবেন। আমি মিনিমাম $2.99 আই হ্যাভ টু পুট ইট দেয়ার, সো আই পুট ইট $3, সো অ্যামাজন উইল টেক $3, সো আই এম নট গেটিং এনিথিং, সো অ্যামাজন $3 ইউ হ্যাভ টু পে, সো 300 রুপি ইউ ক্যান বাই ফ্রম ইন্ডিয়া। ফর Amazon worldwide you can buy hardcover for $30 and paperback you can get it for $25, and yeah, this is the hardcover, so this is $30, and paperback and then ebook, so আপনারা ডাউনলোড করতে পারেন। আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমার এই বইটাকে সবার মধ্যে পৌঁছে দেন। এটা আমি প্রদীপ দাসকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আজকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ ফর কামিং হিয়ার। আমার এই আপনার মাধ্যমে যদি মানুষের, বাংলাদেশের জনগণ এবং অন্যান্য পৃথিবীতে মাইনরিটি যারা আছে স্পেশালি, তারা যদি এই বইটা সম্পর্কে জানতে পারে তাহলে তারা অনেক উপকৃত হবে। যাদের রেফারেন্স দরকার, দেশে বিদেশে যারা আছেন, এই বইটা আপনারা ব্যবহার করতে পারেন। এবং আই কমেন্ড the time and labor and talent Dr. Mondal put on this book, into this book, and it's a very well-read book, I would say, and very rich in facts and presentation. So এখানে আমি বলতে পারি এই বইয়ের মধ্যে একটা ঘটনাও নাই যেখানে আমার রেফারেন্স নাই। প্রতিটা সেন্টেন্সের মধ্যে আপনি রেফারেন্স পাবেন। কোনো মিথ্যা কথা নাই বইয়ের মধ্যে, কোনো বানানো কোনো গল্প নাই, কোনো এআই দিয়ে কোনো গল্প নাই। এটা 100% সত্যি ঘটনা, এবং 100% এখানে আমার অলমোস্ট 400 পৃষ্ঠার মধ্যে 70 to 80 pages only references. So every chapter has their own references, so you can find out. Okay. Thank you for coming. Thank you so much. Good luck. Thank you.